গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বুধবার আর এখন ঘড়িতে 7টা মতন বাজে। আর আমার এই জবুথবু অবস্থা থেকে আপনারা নিশ্চয়ই ভাবছেন যে সৌমিকে কি একেবারে পৃথিবীর সব শীত লেগেছে। এক্স্যাক্টলি তাই, আমাকে পৃথিবীর সব শীত লেগেছে। আজকে এতটা সকালে উঠেই রান্নাঘরে চলে আসার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে বাবুই যাবে স্কুলে, এবং তার সেই স্কুলে যাবার চক্করে আজকে আমার এই নাস্তা নাবুদ অবস্থা। একদিকে তো টিফিন বানাচ্ছিলাম, মানে রুটিটা বেলছিলাম, আর পাশ ফিরে দেখি কিনা যে দুধ গেছে উল্টিয়ে পড়ে। তো কি করব, আমি এখন করলাম কি, দুধের মানে রুটিগুলো আগে বেললাম, সাইড করলাম, তারপরে গ্যাস ওভেনটা আবার পরিষ্কার করলাম, তারপরে রুটি করতে শুরু করলাম। আর এদিকে রুটিটা বসিয়ে দিয়ে যেটুকু করা টুকটুক করে সেই কাজটুকুও করে ফেলছিলাম। এখানে কী হয়েছে, এই যে দুধটা পড়ে গেল, আমার মা যদি আমার সামনে থাকতো, মা বলতো, উফ মা লক্ষ্মী, একেবারে সবসময় চঞ্চল মন, একটু একটা দিকে মন দিয়ে কাজ করতে পারিস না। মা না ভীষণ অপছন্দ করে যে কোনো জিনিসপত্র ফেলে দেওয়া, মানে বিশেষ করে রান্না করার সময় বা বাসন কোসন রাখার সময় যদি ঝনঝন করে আওয়াজ হয়, তখন মা বলতো, মানে এখনও বলে, মানে আমার সামনে যদি থাকতো তাহলে ডেফিনেটলি বলতো, বাপি এইভাবে জিনিসপত্র নষ্ট করিস না, আওয়াজ করিস না কোনো জিনিসে, এতে মা লক্ষ্মী চঞ্চলা হয়। তো কি আর করব, আমি তো আর ইচ্ছা করে করিনি। আসলে আমাদের নিজেদের আচার আচরণ, ব্যবহার, অন্যের প্রতি ব্যবহার, নিজের সংসারের প্রতি আমাদের কর্তব্যগুলোই আমাদের মধ্যে লক্ষ্মীশ্রীটাকে ফুটিয়ে তোলে। এটা কিন্তু খুব সত্যি কথা। আমার আচরণই যদি ভালো না হয়, মানে আমি যদি আমার সংসারের প্রতি সঠিক দায়িত্ব পালন করতে না পারি, আমি যদি নিজে ঠিক না হই, তাহলে আমার সংসারের লক্ষ্মী কেমন করে থাকবে? এটা কিন্তু সত্যি কথা। তো যাই হোক, সকালবেলায় এক কাণ্ড করে এত বক বক করে জ্ঞান দিয়ে দিলাম। তো এরপরে আমি বাবুয়ের খাবার দাবারগুলো একদম রেডি করে রেখে দিয়েছিলাম, আর ওর জন্য বানিয়েছিলাম একটু কফি। আর এই যে আমার এক ছেলে, ধন্য ছেলে আমার, এরকম করে কফিটা খাওয়ার ওয়ান অ্যান্ড অনলি একটাই কারণ, কফির মানে কফি কাপটার গায়ে একটুখানি দুধ লেগেছে, মানে সর লেগেছিল, এবং সেটা থেকে একটু দুধ টপছিল, যার জন্য আমি ওকে বললাম, বাবা একটু গা থেকে দূরে সরা কাপটা, তাহলে নইলে গায়ে পড়ে যাবে। তো সেই জন্য ওই অমন করে কফিটা খেলো। তো এরপর ও বেরিয়ে গেল। এখন বাজে প্রায় 7:45 মতন বাজে এখন, কিন্তু আকাশটা দেখুন কেমনই বিশ্রী একটা মেঘলা আকাশ, বিরক্তিকর লাগে। একেই আমার ঠান্ডা লাগে অতিরিক্ত, তার মধ্যে এরকম একটা মেঘলা আকাশ। আর এই যে সামনের মাঠটা দেখছেন, এই মাঠে বাবুইরা খেলা করে রাতের বেলা, দিনের বেলাও করে, তবে এখন ওই রাতের বেলা ব্যাডমিন্টনটা খেলা হয় না এই সামনের মাঠটায়। আর ওই যে সামনে একটা বড় হলুদ রঙের বাড়ি দেখা গেল, ওটা হচ্ছে আমাদের এখানকার কাস্টমস অফিস। যাই হোক, বাড়ি চলে এলাম আর এসেই লেগে পড়লাম কাজে। তো প্রথমেই বিছানাটা তুলি, আর তমাল তো ওই ঘরে শুয়ে আছে, যার ফলে ওই বিছানাটা হয়তো তমাল তুলবে অথবা আমাকেই তুলতে হবে। সেসব ভেবে আমি আগে এই ঘরের কাজটা করতে শুরু করে দিলাম। আর সত্যি কথা বলতে আমার না একটু বেজায় ঠান্ডা লাগে, একটু না সরি বেজায় ঠান্ডা লাগে। মানে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই প্রপার জামা কাপড় পরে ফেলি, একদম মোজা থেকে মানে সব কিছু, সোয়েটার, শল, পঞ্চু, যা পারি সব গলিয়ে দিই, মাথার মধ্যে ঢাকা দিয়ে দিই, চাদর দিয়ে হোক, বাবুয়ের মাফলারটা দিয়ে হোক। তো আজকে মাফলারটা বাবুয়ের মাথায় দিয়েছিলাম, ও স্কুলে যাওয়ার সময় আবার ওকে দিয়েও দিলাম। তো এরপরে না কাজকর্ম সব হয়ে গিয়েছিল, আর আমি ঠাকুর ঘরে ছিলাম, তমাল ওর মতন করে চাটা বানিয়ে খেয়ে নিচ্ছিল, আর আমারও খিদে পেয়েছে। আর এদিকে না এসে দেখলাম যে তমাল চা কফি খাবে, খেয়ে ঠিকঠাক করে বিস্কুটের ঢাকাগুলো দেবে না। আমার খুব রাগ হয় এই জন্য। তো ওর ওপরে একটুখানি চিৎকার চেঁচামেচি করলাম, আর তারপর জানালাগুলো খুলিনি, খোলার ইচ্ছাও করে না আমার, তাও একটু খুলে দিলাম, আবার একটু পরেই বন্ধ করে দেবো। তো এরপরে না তমাল বেরিয়ে গিয়েছিল, আর আজকে একটু ব্যস্ত ছিল বলে ঘরের বিছানাটা তুলতে পারিনি। তো এই কাজটা আজকে আমার উপরে পড়েছিল। আমার কানে ছিল হেডফোন, আর আমি কথা বলতে বলতে কাজগুলো সব একটা একটা করে কমপ্লিট করছিলাম। ন্যাচারালি কানে হেডফোন দিয়ে আমি অল টাইম গল্পই শুনতে থাকি, তবে আজকে একটা ফোন এসেছিলো, তাই ফোনে কথা বলতে বলতে বিছানাপত্রগুলো সব এক এক করে গুছিয়ে নিচ্ছিলাম।
তো বিছানা ফিছানাগুলো গুছিয়ে নিয়ে লেপ কম্বলটা আমিই গুছিয়েছি, তমাল গোছায়নি। সব গুছিয়ে টুছিয়ে নেওয়ার পর আমি ভাবলাম একটু চুল ফুলগুলো আটকে নিই। আজকে চুলটা শুকিয়ে গিয়েছিল, অন্যদিন শুকায় না, জড়ো করা থাকে। চুলটা শুকিয়ে গিয়েছিল, তো চুলটা একটু আটকে ফাটকে নিলাম। আর নিজের স্কিনটার দিকে একবার তাকিয়ে দেখলাম যে সকালবেলা মাখা তেল মোটামুটি শুকিয়েই এসেছে। তো এরপরে চলে এলাম আমি আবার রান্নাঘরের কাজে। আজকে না কিছু বাসন পড়ে আছে, কিন্তু জলটা এত ঠান্ডা, আমার কাচতে বলছি, বাসন মাজতে যেন ইচ্ছাই করছে না, মানে কুটকুট করে হাতটা আমার কেটে নিয়ে নেবে। তো বাসনটা থাকলো, আর আমি করলাম কি, ফ্রিজের মধ্যে থেকে আনাজপত্রগুলো বার করছিলাম। আজকে ভেবেছি রান্না করব বেগুনের একটা খুব সুন্দর প্রিপারেশন করব, যেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর আপনারাও কিন্তু প্লিজ রান্না করে গরম ভাতের সাথে খাবেন। এই রেসিপিটা আমি শিখেছি একটা মানে ইনস্টাগ্রামে একজনের থেকে শিখেছি, কিন্তু আমি না নামটা ভুলে গেছি। যদি আমি নামটা মনে করতে পারি পরের ব্লগে বলে দেবো। তো এরপরে ফ্রিজ থেকে ওই আনাজপত্রগুলো বার করলাম। কপি রান্না করব, কপিটা না একেবারে দুবেলার জন্য করে নেবো, কোনো ঝামেলাই রাখবো না এবেলা মানে ওবেলা রান্না করার। ওই যে বললাম আমার মারাত্মক ঠান্ডা লাগছে, এবেলা যদি তরকারিটা করে রাখি কাজটা না অনেকটা এগিয়ে যায়। আর এইভাবেই তো গুছিয়ে কাজগুলো সংসারে যদি আমরা করি, তাহলে আমরাও বেশ খানিকটা নিজেদের জন্য সময় পেয়ে যাই আর কি। তো বাঁধাকপিটা আমি কেটে নিচ্ছিলাম। আর আজকে ওই যে বললাম বাঁধাকপি করব, ডাল করেছিলাম আজকে, মটর ডাল, মূলো আর শিম দিয়ে। তবে আগের দিন যে ওই যে বললাম বাবুই খুব সুন্দর বাজার করেছে, তো খুব সুন্দর বাজার করার মধ্যে একটু ফাঁক রয়ে গিয়েছিল। আজকে দেখলাম মূলোটা কাটার সময় মূলোটা খুব একটা ভালো নিতে পারেনি, বুঝতে পারেনি মূলোটা। তো মূলো দিয়ে আর কপি দিয়ে বললাম, এই কপি বলছি, শিম দিয়ে ডাল করব বললাম। তো ডালটা হয়ে গিয়েছিল, আর এদিকে আমি বাঁধাকপি করার জন্য বাঁধাকপিটা বসিয়ে দিলাম, কড়াটা দিয়ে বাঁধাকপিটা একেবারে বসিয়ে দিলাম। আর বাঁধাকপিটা না খুব সুন্দর করে না ভাজা হলে মা বলে যে একদমই নাকি খেতে ভালো হয় না। তো বাঁধাকপিটা এদিকে হয়েই এসেছিলো। আমি একটুখানি গরম মশলা, ঘি আর হচ্ছে ধনে পাতা কুচি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একদম নামিয়ে নেবো। বাঁধাকপিটা শুকনো শুকনো না হলে কিন্তু মোটেই ভালো লাগে না, অন্তত আমাদের তো লাগে না। তো এরপরে বাঁধাকপিটা কমপ্লিট করে একটা পাত্রের মধ্যে ঢেলে নেবো, একদম ভালো করে থাকবে তাহলে। আর রাতেরবেলা যখন রুটি খাওয়া হবে তখন গরম করে নিলেই হয়ে যাবে। আর এই হচ্ছে সেই বেগুনের রেসিপিটা। বেগুনটা প্রথমে এরকম গোল গোল করে কেটে তার মধ্যে গায়ে হলুদ দিয়ে নেবেন, গায়ে লঙ্কা, গায়ে লবণ সব কিছু দিয়ে নেওয়ার পর খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নেবেন। নেওয়ার পর ওই সরি মিনিট 10-15 মতন রেখে দিয়ে, আর এদিকে না একটা পেস্ট রেডি করতে হবে, যেটা হচ্ছে ধনেপাতা, রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা। এটা ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়ে এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আপনি এগুলো মানে বেগুনগুলো সুন্দর করে মানুষ যেমন ভাজে সেইভাবে বেগুনগুলো ভেজে নিতে হবে। তো এদিকে বেগুন ভাজা কমপ্লিট করে বেগুনগুলো তুলে নিতে হবে। আর তারপরে হচ্ছে গিয়ে বেগুন ভাজা তো আবার তেল টেনে নেয়, তেল যদি টেনে নেয় তাহলে একটুখানি তেল দিতে হবে। আর তারপরে এই পেস্টটা একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিলেন। এরপরে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আরও একবার নাড়াচাড়া করে সামান্য একটু চিনি দিয়ে এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিতে হবে। আর বেগুনগুলো যেহেতু অলরেডি ভাজা, সেগুলো কিন্তু মানে সেদ্ধ মেদ্ধ হওয়ার কোনো সিন নেই। তো ভালো করে এই বেগুনগুলো দিয়ে একটু উল্টো পাল্টে নিলে রান্নাটা কিন্তু টু মাচ লেগেছে আমার খেয়ে, আমার ভীষণ ভালো লেগেছে। তো এই রান্নাটা না একদম গরম গরম ভাতের সঙ্গে কিন্তু বেশ ভালো লাগবে। তো এইরকমভাবে একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে নামিয়ে নিতে হবে। রান্না কিন্তু ডান। আমার গরম ভাতে খুবই ভালো লেগেছে এই রান্নাটা, আপনারা চাইলে রুটি দিয়েও খেতে পারেন। তো এদিকে কিন্তু আমার রান্না টোটালি কমপ্লিট হয়ে গেছে, ভাতও রেডি। তো এরপরে ভাবলাম যেহেতু সব কাজ হয়ে গেছে, বাবুই এখনও স্কুল থেকে ফেরেনি, তো কি করব, ভাবলাম যে চলো গেটটায় আমি চাবি দিয়ে দিই, ওপর দিয়ে চাবি দিয়ে সোজা একটুখানি ছাদে যাই। তবে তার আগে আমি একটুখানি ঘরগুলোর মধ্যে একটু রুম ফ্রেশনার দিয়ে স্প্রে করে দিচ্ছিলাম। তো চশমা পড়তে আজকে না বেশিরভাগ সময় আমি ভুলে গিয়েছি। আবার তমাল যদি ঝামেলা করে, বকাবকি করে যে তুমি চশমা পড়োনি কেন, তো সেই জন্য চশমাটা আবার না চোখের মধ্যে দিয়ে দিলাম। তো ঘরের মধ্যে একটুখানি দিয়ে নিচ্ছিলাম রুম ফ্রেশনারগুলো, দিয়ে সোজা চলে এলাম একটু ছাদে। ছাদে এসে দেখি ঠাকুর ঘরের সামনেটা না আমি ওই পাথরগুলো দিয়ে রেখেছিলাম ইঁদুর ঢোকার ভয়।
আর খুলিনি, তো মানে খুলিনি মানে সরাইনি। তবে দেখলাম ঠাকুর ঘর থেকে রোদটা চলে গেছে, তো কি করব, আর বেশিক্ষণ বসলাম না। আমি করলাম কি, একটুখানি জামা কাপড়গুলো ভাবলাম তুলে নিয়ে একটুখানি এদিক ওদিক করি, আবার বাবুই আসার আগেই নেমে যাব। তো আবার চলেও আসতে পারে এইসব ভাবছি, আর একটুখানি যেখানে যেখানে রোদ পড়েছে একটু গিয়ে দাঁড়াচ্ছিলাম। গাছগুলোর আমার এমন করুণ অবস্থা দেখলে বড্ড খারাপ লাগে, কিন্তু আমি যে হাঁটু গেড়ে বসতেই পারছি না, মানে হাঁটু ভাঁজ করে বসে যে গাছগুলো ট্রিটমেন্ট করবো সেটা পারছি না। তো দেখি যদি পারি এর মধ্যে করব, রোজই ভাবি। তো এর মধ্যে দেখলাম বাবুই এসে গেছে, তো ছাদ থেকে ওকে চাবিটা ফেলে দিলাম, আর এবার নিচে যাব, এবার ওকে খেতে দেবো, ও ফ্রেশ হবে, আমিও খাবো। তো ব্লগটা আজকে এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন, আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।